যে কেউ বলছেন সেনাপ্রধান বন্দী হয়ে আছেন, কেউ বলছেন সেনাপ্রধানের হয়তো মন খারাপ, কেউ বলছেন ডাক্তার ইউনূসের মারামারি হচ্ছে। আবার কিছু কিছু পত্র পত্রিকায় যেটা দেখছি সেটা হচ্ছে যে সেনাপ্রধানের বাড়ি, যেটা সেনা ক্যাম্পের ভিতরে যে বাড়ি, সে বাড়ির চতুর্দিকে সেনাপ্রধান এখন বাংলাদেশের সবচেয়ে ভয়ঙ্কর যেই সেনাবাহিনীর যেই আপনার গ্রুপটা আছে, প্যারাট্রুপার গ্রুপ, যে সেইটা দিয়ে সেনাবাহিনীর প্রধানের বাড়ির চতুর্দিকে প্যারাট্রুপার গ্রুপ আসলে গার্ড দিচ্ছেন। আগে যেখানে সেনাবাহিনী অন্য করে লোকজন গার্ড দিতেন, তাকে সরিয়ে দিয়ে এই প্যারাট্রুপার গ্রুপ দিয়ে সেনাপ্রধান তার বাড়ি রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিয়েছেন। এবং অনেকে বলছেন যে গৃহবন্দী করে ফেলেছেন। আপনারা চিন্তা করছেন যে ক্ষমতা কার হাতে? আমি সেখানে ডাক্তার ইউনূস, আমাদের জেনারেল ওয়াকা ওয়াকা এবং জামাতের আমিরের ছবি দিয়েছি, আবার লিখেছি যে সংবিধান কি বাতিল কিনা। এই বিষয়টা নিয়ে আমি আসলেই আজকে আপনাদের সাথে কথা বলবো। তো কথা শুরুতে আমি আপনাদের বলি, আজকে হয়তো দেখা যাবে যে আমার এই ভিডিও থাম্বনেল বা হেডলাইন দেখে অনেকেই দেখার আগ্রহ হারিয়ে ফেলবেন বা শোনার আগ্রহ হারিয়ে ফেলবেন। কারণ আমার যারা সাবস্ক্রাইবার আছেন তাদের 95% আমি বলবো যে সব আমাদের আওয়ামী লীগের তৃণমূল কর্মী সমর্থক। আপনারা শুধু শুনতে চান একটাই কথা, যে কালকে আমরা বলি যে কালকে শেখ হাসিনা আসবে, অথবা আপনারা চান যে মানে আপনারা রাতে ঘুমাতে গিয়েছেন, সকালবেলা আপনারা ঘর থেকে দরজা খুলে বের হয়ে রাস্তার কোনার চায়ের দোকানে গিয়েছেন, সবাই আপনাদেরকে কুর্নিশ করতে থাকবে, জি হুজুর জাহাপনা, জি হুজুর জাহাপনা, আপনারা আসুন, আপনাদের হাত পা ধরে সকলে মাপ চাইতে থাকবে দোকানদাররা, যে ও ভাই আমাদের মাপ করে দিয়েন, 14 মাস অনেক ভুল করিয়াছি রে ভাই, আপনারা আবার আইছেন ভাই, আপনারা একটা বাঘের বাচ্চা ভাই। এটাই আপনারা চাইতেছেন। আপনারা অন্য আর কিচ্ছু শুনতে রাজি নেই। অন্য আর কি হইতেছে না হইতেছে, কেন আওয়ামী লীগ এখনো সামনে আসতেছে না, আওয়ামী লীগ কি করতে চাইতেছে, এগুলার বিষয়ে আপনাদের কোনো চিন্তা নেই। আপনাদের চিন্তা শুধু শেখ হাসিনা কালকে আসবে কিনা বলেন ভাই, আর কত অপেক্ষা করবো ভাই। আমাদের তো অবস্থা, আরে ভাই 17 বছর ক্ষমতায় ছিলেন, 17 বছর দুর্দান্ত দাপট কাটাইছেন, বাঘের বল 12 বছর, এরপরে বল কমে। তো আপনারা একটু ওয়েট করেন। আপনাদের তো মানে কি বলবো আসলে, এটা বলার ভাষা আমি নিজেও খুঁজে পাই না। আপনাদের মতো আমরাও পেনিকে আছি, কিন্তু তাই বলে আপনাদের একটা মিথ্যা আশ্বাস দিয়ে তো হাইপ তোলার কোনো প্রয়োজন নেই। তো যাক, মূল কথা যেটা, যে আপনার আমি যেটা বলেছি যে ক্ষমতা কার কাছে, দেখেন অলরেডি সেনাপ্রধান ডাক্তার ইউনূস, জামাতের আমির সব মিলে একটা বজকট অবস্থায় এখন। আজকে প্রায় 1 সপ্তাহ সেনা প্রধানের কোনো কথাবার্তা না শোনার কারণে এক একজন এক এক রকম বলছেন। আসলে কোনটা কি সেটা এখনো পরিষ্কার নয়। তবে এটা পরিষ্কার হতে আর মনে বেশি সময় নাই আপনার। আগামী সপ্তাহের ভিতরে আমরা সবাই ক্লিয়ার হয়ে যাব যে কাহিনী কি হয়েছে। কারণ সেনাপ্রধানের ঘাড়ে এখন সওয়ার করেছেন হচ্ছে জামাতের আমির, আর ডাক্তার ইউনূসের ঘাড়ে সওয়ার করেছেন হচ্ছে যে আমেরিকা, ডিপ স্টেট এরা। সুতরাং এখন কে জিতবে কে হারবে কার কি হবে সেটা হয়তো প্রমাণ হয়ে যাবে, বা আপনার দেখা শুরু করবেন আগামী 1 সপ্তাহের ভিতরে। সংবিধান কেন বাতিল বলছি, কারণ হচ্ছে যে ঐক্যমত কমিশন 14 তারিখ রাতে যেই কাগজগুলো পাঠিয়েছিলেন বিভিন্ন দলের কাছে, সেসব দলগুলোর মধ্য থেকে এরপরে শুধুমাত্র বিএনপি বলেছেন যে ভাই যেমনে যা দিবেন দেন, আপনারা আপনি যা লিখবেন লেখেন, আমরা সবকিছুতে রাজি, খালি আমাদের নির্বাচন দেন, আমরা ইলেকশন করে যাই। আর জামাত আর এনসিপি এরা বলতেছে না, আমরা তো সাইন করুম না, আমাদের ওই হয় নাই, আমাদের এইটাকে সংবিধানের উপরে উঠানোর মতো কোনো আইন করা হয়নি, এই না সেনা এগুলা। সবচেয়ে ভালো স্ট্যান্ড নিয়েছে এখন বাম, বাম দল, 4টা বাম দল, 4টা বাম দলও বড় বড় নেতা আছে। এবং আপনারা হয়তো বলতে পারেন যে বাম দলের কয়টা ভোট, তবে বাম দলের কয়টা ভোট, বাম দলের যা ভোট আছে তা সম্ভবত আপনার এই যে জুনায়েদ সাকি এনসিপি এদেরও নাই। কিন্তু 4টা বাম দল, ওরা নিবন্ধিত দল, ওদের প্রতীক আছে, ওরা ফাইট করতে পারবে। আর জুনায়েদ সাকি বা রাশিদ বা বাশেদ এনসিপি এদের তো কি আছে, আপনারা জানেন যে এরা একটা গ্রামের মেম্বার পদে দাঁড়াইলেও জিতবে না। 4টা বাম দল স্ট্যান্ড নিছেন, জাতীয় পার্টির সাথে আছে, জাতীয় পার্টি বলছে ওরাও স্বাক্ষর করবে না। তাহলে এখন বেশ কিছু দল আছে যারা স্বাক্ষর করবে না, তার কারণ হচ্ছে জাতীয় 4টা মূলনীতি, সংবিধানের যেটা 4 মূলনীতি, যেমন আমাদের 72 সংবিধান আছে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা।
এই 4টিকে বাদ দিয়ে এখন আপনার এই কমিশন, ঐক্যমত কমিশন দিয়েছেন সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, ধর্মীয় স্বাধীনতা বা সম্প্রীতি। তাহলে এই 4টা মূলনীতি বসলে আসলে বাংলাদেশ সংবিধানের আর কিছুই থাকে না। এখন যেহেতু আর কিছুই থাকে না, সেইখানে এখন দেখার বিষয় যে এগুলো বসানোর পরে এগুলো বসানোর পরে সাথে সাথে তারা দাবি দিয়ে যে একটা বিপ্লবী সরকার গঠন, মানে হচ্ছে যে এখন ডাক্তার ইউনূসের যে সরকার, এটাকেই একরকম বিপ্লবী সরকার ধ্যান ধারণা দিয়ে ওনারা এই সংবিধান বাতিল, সংবিধান লিখন, পুনর্লিখন, অমুক তমুক এগুলা করবে। আপনারা ভালো করেই জানেন যে জামাতার আমির যে একটা ঢাকায় মিটিং করছিল না, সেখানে কি বলেছিল যে প্রয়োজনে শহীদ হয়ে যাবে, তারপরে সংবিধান, নতুন করে সংবিধান লিখবে। এনসিপিও নতুন সংবিধান লিখতে চায়। আবার এদিকে ডাক্তার ইউনূস সাহেব কি বলেছেন যে এই সংবিধানের এখন যে আপনার সংবিধান আছে সেটা কি হবে না হবে, উনি বলছেন যে এই যে জুলাই সনদ, এই জুলাই সনদের যে সিগনেচার, মানে যেটা দিয়ে মূল চালনীতি ফেলে দেওয়া হচ্ছে, এই জুলাই সনদকে ওনারা স্বাক্ষর করবেন এবং এই জুলাই সনদের স্বাক্ষরের কলম, খাতা, পেন্সিল, বালিশ এগুলো সব জাদুঘরে রাখবে। তো এই জুলাই সনদের স্বাক্ষর কারা করবে না? ওই যে বললাম 4 বাম দল, এরপর সম্ভবত গণফোরাম, জাতীয় পার্টিও সম্ভবত স্বাক্ষর করবে না বলে দিয়েছে। গণফোরামের যিনি আছেন প্রধান, ডাক্তার কামাল সোনাকে চেনেন, সংবিধান প্রণেতাদের একজন উনি। আর বাকি যারা আছেন বাম দল, ওরা স্বাক্ষর করবে না। তার স্বাক্ষরের মধ্যে একমাত্র এখন পর্যন্ত বলছে যে বিএনপি করবে। আর ওই যে বললাম জামাতার এনসিপি পত্রিকার সামনে সাংবাদিকদের সামনে বলতে করবে না, কিন্তু ওরা করবে। ওরা হচ্ছে যে এটাকে এখন চাইতেছে যে এ করবো না বলে একটা প্রেসার ক্রিয়েট করে এই সরকারকে, এই বিপ্লবী সরকার ঘোষণা দিয়ে সংবিধান উপড়াই ফেলো আর ওনাদের এই জাতীয় জুলাই সনদ দাও। এই জুলাই সনদ কে এভাবে দিয়ে ওনারা সংবিধানকে আসলে ছুঁড়ে ফেলে দেওয়ারই একটা সংকল্প করছেন। আর এই সংকল্পে কারণে আমি বলছিলাম যে ক্ষমতা এখন কার কাছে। এই যে আমাদের কি বলে সেনা প্রধান সাহেব, উনি কি এখন কি হুঙ্কার দিয়ে উঠবেন যে না এইভাবে তো দেশ চলতে পারে না, এইভাবে দেশ চালানো যাবে না? কারণ উনি তো যে জুলাই আপনার 2024-এর জুনের 23 তারিখে উনি সেনাপ্রধান হয়ে 5ই আগস্ট ওনারে যে সেনাপ্রধান বানালেন তারই ফালাই দিলেন, তারই খায়া ফালাইছিলেন। তখন উনি দেখাইছিলেন যে পাবলিকের উপর গুলি চালানো যাবে না, এই না সেই না। তাহলে 72-এর সংবিধান, যে সংবিধানের আলোকে আমাদের দেশ, সেই দেশটাকে রক্ষা করার জন্য প্রাণপ্রিয় সেনাবাহিনী কি দাঁড়াবেন? কারণ সংবিধানের এই মূলনীতিগুলো চেঞ্জ করার পরে আলী রিয়াজের যে কাজ, ওই যে আপনার বাংলাদেশের নাম পরিবর্তন করো, জাতীয় পতাকা পরিবর্তন করো, ফুল পরিবর্তন করো, ফল পরিবর্তন করো, এগুলো আসছে কিনা সেদিকে খেয়াল রাখুন। আর আওয়ামী লীগের নেতাকর্মী ভাইদেরও বলছি, ভাইরে অনেক হয়েছে, একটু ধৈর্য ধরুন। আর একটু ধৈর্য না ধরলে সামনের যে কার্যক্রম আসছে সেটা তো আর সফল করতে পারবেন না। কারণ এই কমিশন, এই ইন্টারিম গভর্নমেন্ট, এই জুলুমকারী গভর্নমেন্ট আগামী 1 মাসের ভিতরে শেখ হাসিনাকে যে কোনো 2-1টা মামলায় ফাঁসি দিয়ে দিবে এবং জাতীয় আরো কয়েকজন নেতাকেও ফাঁসি দিবে। আর সেই ফাঁসির রায়ের পরে ওই যে গত 2-3-4 তারিখে এরা যা করছিল, সেম ওই ঘটনা আমাদের ঘটাইতে হবে, সেই প্রস্তুতিটা নেন। আর সেই প্রস্তুতিটা নেওয়ার জন্যই একটু খামখিচে বসেন। খালি কালকে আসেন, ভাই কবে আসবে এগুলো না বলে ওই দিনটার কথা চিন্তা করেন যে ওই দিন আমরা কি করব। সেই দিন হয় মরবো নাই বাঁচবো, এটাই চিন্তা করেন। আজকে এই মুহূর্তে আপনারা হয়তো অনেকে ভাবছেন আমি এটা কি বললাম, যে আব্দুল্লাহ তাহের জামাত নেতা, জামাতের সমর্থক নায়েবে আমির, যে ওনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলার কথা বলছি আমি। কেন এই কথাটা হঠাৎ বললাম সেটাও তো অনেকে চিন্তা করছেন। আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিই যে গত মঙ্গলবার 13 তারিখ বা 14 তারিখে মৎস্য ভবনের সামনে জামাত একটা মানববন্ধন বা প্রতিবাদ সভা করেছিলেন। সেইখানে উনি কি বলেছিলেন আমি একটু একটা পত্রিকার রিপোর্টটা একটু পড়ে শোনাই আপনাদের, তাহলে তো আপনারা অনেক কিছু বুঝবেন। যে উনি বলেছেন, অন্তর্বর্তী সরকারের দৃষ্টি আকর্ষণ করে জামাত নেতা তাহের বলেন, আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই, আজকে হুঁশিয়ারি দিতে চাই না, আজকে দৃষ্টি আকর্ষণ করতে চাই। প্রশাসনের যে অবস্থা এবং ষড়যন্ত্র চলছে এটাকে বন্ধ করুন, নিরপেক্ষ সৎ লোকদের গুরুত্বপূর্ণ জায়গায় পদায়ন করুন। আর যদি না হয় কোন কোন উপদেষ্টা ষড়যন্ত্রে লিপ্ত আমাদের কাছে নাম আছে, তাদের কণ্ঠস্বর রেকর্ড করা আছে।
মিটিং এ তারা কি বক্তব্য দেন এই খবর আমাদের কাছে আছে। আমরা জনগণের কাছে আপনাদের কাছে এখন প্রকাশ করছি না। সুযোগ করে দিতে চাই। আপনাদের সংশোধনের জন্য সময় দিতে চাই। যদি সময় মতো সমাধান না হয় তাহলে জনসমক্ষে নাম প্রকাশ করা হবে। শুনলেন? এটা প্রথম আলোর রিপোর্ট। এখন প্রশ্ন হচ্ছে যে উপদেষ্টারা যেখানে মিটিং করেন, সেখান থেকে উপদেষ্টাদের এই বক্তব্য কারা রেকর্ড করেন? কারা এই জামাত নেতার কাছে পাঠান? জামাত নেতার কাছে ওই বক্তব্য আছে আবার হুমকি-ধমকিতে যেটা প্রকাশ করা। এটা তো একরকম রাষ্ট্রীয় গোপনীয়তা লঙ্ঘনের শামিল। তাহলে এই কারণে রাষ্ট্রীয় গোপনীয়তা লঙ্ঘন করার দায়ে বা প্রকাশ করার দায়ে তো আপনার জামাত নেতা এই যে তাহেরের বিরুদ্ধে একটা রাষ্ট্রদ্রোহ মামলা হইতে পারে। হইতে পারে না, এটা একদম পরিপূর্ণ প্রসিডিউর আছে যে উনার রাষ্ট্রদ্রোহিতা মামলা হবে। কারণ এর আগে দেখেছিলেন যে আপনার নাহিদুল ইসলাম সে বলেছিলেন যে কে দুর্নীতিগ্রস্ত বা কারা সেফ এক্সিট চাচ্ছে তারা নাম প্রকাশ করবেন। সে কিন্তু তার কাছে রেকর্ডিং আছে এটা বলে নেই। সে আনা আছে। তো আচ্ছা তার কাছে হয়তো কিছু থাকতে পারে কারণ সে একসময় আপনার এই তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ে ছিলেন। তো তার কিছু হয়তো লাইন ঘাট আছে। সে হয়তো কিছু তার সময়কার সে কিছু জানে এবং হয়তো টুকটাক কিছু একটা বের করতে পারছে ইদানিং এর ভিতরে যেগুলো তার কাছে আছে। এরপরে আবার যে আপনার সার্জিস আলম বললেন যে ব্যাপক তাদের মৃত্যু ছাড়া কোনো সেফ এক্সিট নাই। ওকে ওইটাও আমি মেনে নিলাম রাজনৈতিক কথাবার্তা। আজকে আবার মির্জা ফখরুল ইসলাম আলমগীরও সেম কথা বললেন। এবং আপনার গত ১৩ তারিখ বা ১৪ তারিখে তাহের নায়েবে আমির সুলতানাত উনিও বললেন, উনি তো একদম সরাসরি বললেন যে উনার কাছে ভয়েস রেকর্ড আছে যা প্রকাশ করা যায়। তাহলে এখন কথা হচ্ছে যে কোন গোয়েন্দা সংস্থা? ডিজিএফআই, এনএসআই কোন গোয়েন্দা সংস্থা উনাদের কাছে এই ভয়েস রেকর্ড গুলো এই জায়গায় দিচ্ছে? কোথায়? তাহেরের কাছে দিচ্ছে। অথবা ওই উপদেষ্টাদের মিটিং এ এমন কোন উপদেষ্টা আছে, কে বা কারা আছে যারা ওই মিটিং এর সমস্ত ভয়েস রেকর্ড এনে রাজনৈতিক নেতাদের হাতে দিয়ে দিচ্ছে যে ওখানে কি হচ্ছে। এখানে মূল ব্যাপারটা হচ্ছে যে রাষ্ট্রীয় গোপনীয়তা যে উপদেষ্টারা বা মন্ত্রীরা যখন একটা মিটিং করে বা কোনো করে বৈঠক করে সেটার রেকর্ড নরমালি ফাঁস হওয়ার কথা না। ওখানে ওনার কি কথা হচ্ছে না যতটুকু জনগণ জানাস ততটুকু জানবে, বাকিটা পাবলিকলি আসলে প্রকাশ করা হয় না যে মিটিং এ কি হয়। যেন আমরা এর আগেও আপনার গত ৫৪ বছর ধরে দেখেছি বিভিন্ন মিটিং এর এগুলো ফাঁস হয় না। তাহলে এখন হঠাৎ করে এটা কি হইল? এই রেকর্ড, এই গোপন রেকর্ড কিভাবে ওনাদের হাতে আসলো? দেখেন আওয়ামী লীগের আমলে যখন বিভিন্ন নেতাদের রেকর্ড ফাঁস হওয়া শুরু করছিল, আওয়ামী লীগ, বিএনপি, জামাত জাতীয় বিভিন্ন রেকর্ড, তখন কিন্তু এরাই আমাদেরকে কি বলতেছিল যে হ্যাঁ, এই রেকর্ড ফাঁস হচ্ছে, এগুলা তো নোংরামির কাজ, অমুক কাজ, তমুক অনেক কথা বলছে। তাহলে এখন আমার প্রশ্ন হচ্ছে যে এই আব্দুল্লাহ আল তাহেরের কাছে কারা এই রেকর্ড দিচ্ছে? এবং আব্দুল্লাহ আল তাহের উনি সরাসরি এই ধরনের ওপেন জনসভায় হুমকি দিচ্ছেন। উনি বলছেন যে সাবধানতা বাণী। কিন্তু এটা তো একরকম হুমকি যে আমার কাছে তোমার ভিডিও রেকর্ড আছে, তোমার ভয়েস রেকর্ড আছে, আমি যা বলবো এখন তাই শুনতে হবে, না হলে আমি প্রকাশ করে দেব। তার মানে কি? সেই রেকর্ডে এমন কি আছে? সেই রেকর্ডে দেশ বিক্রির কোন চুক্তি আছে যেটার হুমকি দিয়ে এই মুহূর্তে আব্দুল্লাহ তাহের তাদের দিয়ে কাজ করা যায় সৎ লোক সমস্ত জায়গায়। মানে জামাত তো আপনার পুরা প্রশাসনের যা খাওয়ার তা তো খাইছে, বাকি এখন যা আছে তাও মনে হয় খাইতে চাইতেছে। এই জিনিসগুলো খাইতে চাচ্ছে। এবং এইটার কারণেই আমার যদ্দূর মনে হয় যে উনার এই বক্তব্য। তা না হইলে তো এই ধরনের বক্তব্য। আর এই ধরনের বক্তব্য দিয়া তো বর্তমান সরকার, যেহেতু বর্তমান সরকার আমরা সবাই জানি করাপ্টেড। প্রচুর করাপশন করছে ওরা। গত ১৬ বছর না, গত ৫০ বছরে যে করাপশন হয় নাই, উনারা ১ বছরে তার ১০০ গুণ বেশি করাপশন করেছে। সুতরাং উনারা কি জানে? কি জিনিস জানে যে আব্দুল্লাহ তাহের এখন হুমকি দিতে পারে সরাসরি জনসমক্ষে যে আপনার ভিডিও আছে। সুতরাং এইসব কারণে কি এখন আব্দুল্লাহ তাহেরের বিরুদ্ধে কোনো রাষ্ট্রদ্রোহ মামলা হবে? নাকি? কারণ হচ্ছে শেখ হাসিনার একটা ভয়েস প্রকাশ করলে মামলা হয়। জয় বাংলা বললে মামলা হয়। দেশের পক্ষে আমরা কোনো কথা বললে আমাদের বিরুদ্ধে মামলা হয়। তাহলে আব্দুল্লাহ তাহের, জামাতের নায়েবে আমির, উনি যে কথা বললেন, এর জন্য কি রাষ্ট্রদ্রোহ মামলা হইতে পারে না? কারণ উনি তো রাষ্ট্রদ্রোহিতা করেছেন। উনার বিরুদ্ধে নয়, যারা উনার কাছে এই রেকর্ড গুলা পাঠিয়েছেন তাদের বিরুদ্ধে মামলা হওয়া উচিত। ডিজিএফআই কে ধরা উচিত এখন। বা ওই উপদেষ্টা পরিষদে যারা আছে তাদের সকলকে বাইধা আনা উচিত যে তোমরাই জানো যে কিভাবে এই কাহিনী হইল। এগুলো তো আনা উচিত না? কারণ এগুলা দেখলেই আমরা বুঝতে পারতাম যে আসলে কে কি করছে। বা আব্দুল্লাহ তাহেরের কাছে এমন কি ভয়েস রেকর্ড উপদেষ্টাদের আছে যেটা পাবলিকলি যাইনা গেলে উনাদের লুঙ্গি খুইলা রাস্তায় নামাই দিবে। তবে কি আছে তা উনারাও প্রকাশ করে নাই, আমরাও জানি না। এমনও হইতে পারে আমার যেটা ধারণা যে হয়তো কোনো দুর্নীতির সচিত্র প্রতিবেদন হয়তো উনাদের কাছে আছে। কারো কাছ থেকে টাকা নিয়েছে, টাকা বিদেশে পাচার করছে এমনও আছে। কারণ এই মুহূর্তে আমার আমার কাছে যে খবর আছে একটা খবর, সেটা হচ্ছে কানাডার বেগমপাড়া, মনে আছে?
কানাডার বেগম পাড়াতে অলরেডি আপনার সার্জিস এবং নাহিদের বাড়ি কিনার সবকিছুই রেডি। ওখানেরই এক বড় ব্যবসায়ী যিনি মাল্টি মিলিয়নিয়ার, যে কিনা এইসব হুন্ডির কাজ কারবার করে এবং ওখানে বাড়িঘরের দালালি করে, তার মাধ্যমে তারা বাড়ি কিনছে। এবং এটা হয়তো এই মুহূর্তে আমরা 100% না বলতে পারলেও হয়তো কিছুদিন পরে পুরোটাই প্রকাশ হয়ে যাবে। তবে এখন এটা চাউর হয়ে গেছে যে টাকা অলরেডি পৌঁছে গেছে, এখন বাড়ি কিনার ধান্দা চলতেছে এবং তারা চাচ্ছে যে বাঙালি পাড়ার বাহিরে বাড়ি কিনা হোক, যাতে তারা ঘরবাড়ি থেকে বের হইতে পারে। সুতরাং এখন জানার বিষয় কারা? আমার প্রশ্ন আমি বারবার করছি, কারা? কি কথা? কি কথা তাহেরের কাছে আছে? কি কথার কারণে তাহের এখন হুমকি দিচ্ছে? এটা জানার বিষয়। কারা তাহেরকে, জনাব মোহাম্মদ তাহের সাহেবকে কারা এই রেকর্ড হস্তান্তর করেছে তারা। তাদের খুঁজে বের করুন। তাহেরের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করুন। এটাই এখন আমিও চাই এবং আমার মনে হয় বাংলাদেশের আপামর জনগণ শুনতে চায় যে কি রেকর্ড আছে আব্দুল্লাহ তাহের, আপনি প্রকাশ করুন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রকাশ করুন। নাহিদ সার্জিস প্রকাশ করুন। দেখি, আপনারা তো বলছেন দেশটাকে সোনা বানাবেন, একটু সোনা বানিয়ে দিন। সুতরাং ভালো থাকবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।